আপনি এবং আমি প্রথম দিকে বলছিলাম যে কেন চীন এবং রাশিয়া তার মিত্রকে সরাসরি সমর্থন দিচ্ছে না, তার মিত্রর জন্য সরাসরি যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ছে না কেন? তাহলে এমন মিত্র থেকে আমার লাভ কি? এই প্রশ্নটা শুরু হয়েছিল যখন আমেরিকা এবং ইরানের যুদ্ধ শুরু হয়েছে। ইরানকে প্রথম দিকে নাস্তানুবাদ করে ফেলছিল আমেরিকা, কিন্তু রাশিয়া এবং চীন শুধু বেশ কিছু বিবৃতি দিয়েই তাদের দায় সেরেছিল। কিন্তু আমরা তো জানতাম যে চীনের সাথে এবং রাশিয়ার সাথে ইরানের একটি দীর্ঘ লম্বা জার্নি রয়েছে, এবং তারা অর্থনৈতিকভাবে এবং সামরিক ক্ষেত্রেও কোনো কোনো ভাবে খুব ভালোভাবে একে অপরের সহযোগিতা করছে। এমতো অবস্থায় রাশিয়ার সাথে যখন ইউক্রেনের যুদ্ধ হয়, সেখানে ইরান তাদেরকে ড্রোন দিয়ে সহযোগিতা করে। তাহলে ঘটনাটা হইল কি? কেন চীন এবং রাশিয়া ইরানকে সরাসরি সহযোগিতা করছে না, যেখানে চীন ইরানের অপরিশোধিত তেল সম্পদ নিয়ে নিজের অর্থনীতিকে ফুলিয়ে ফিপিয়ে বাড়িয়ে তুলছে? কারণ অল্প টাকায় চীন বহু বছর ধরে ইরানের তেল কিনছে। এইরকম একটি সুবিধা দেওয়া রাষ্ট্রকে, বন্ধুকে কেন আমি সাহায্য করছি না? কেন তার পাশে আমি দাঁড়াচ্ছি না? এই প্রশ্নটা আপনার আমার সকলের মাঝে প্রথম দিকে বিরাজমান ছিল, কিন্তু ধীরে ধীরে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি বা পাচ্ছি। কারণ আমরা দেখতে পেয়েছি যে পরাশক্তিগুলো যখন এইরকম তার ছোট ছোট এলাকাকে রক্ষার জন্য সরাসরি যুদ্ধে সরাসরি যুদ্ধে নিয়োজিত হয়, নিজেকে নিয়োজিত করে, তখন বিশ্বব্যাপী তার একটি ইমেজ সংকটে পড়ে। অর্থনৈতিকভাবে তার একটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়, এবং সেই সাথে সেই যুদ্ধে যদি খুব ভালোভাবে কায়দা না করতে পারে, পুরো বিশ্বের মাঝে তার একটি বড় ধরনের ইমেজ সংকটে পড়ে, যেটি তাকে ধীরে ধীরে একটি উচ্চ অবস্থান থেকে নিম্নগামী অবস্থানে নিয়ে যায়। যেই কারণে রাশিয়া এবং চীন কখনোই তার মিত্রদের পাশে সরাসরি দাঁড়াচ্ছে না, তবে সহযোগিতা কিন্তু করছে, সহযোগিতা কিন্তু থামায়নি। এখন রাশিয়া এবং চীনের যে সহযোগিতার কৌশল, সেটি কিন্তু খুবই অসাধারণ। কেমন? যেমন এই যুদ্ধে ইরানকে রাশিয়া কারিগরি সহায়তা দিয়েছে, যেমন প্রযুক্তিগত সহায়তা। প্রথম দিকে ইরান যখন তার মিসাইল গুলো নিক্ষেপ করছিল, কোনো মিসাইলই অ্যাকুরেট হিট করতে পারছিল না, যেটি দেখে ইসরায়েল এবং আমেরিকানরা হাস্যরসে মেতে উঠেছিল যে এই মিসাইলগুলো বিভিন্ন জায়গায় এসে পড়ছে, একদম অ্যাকুরেসি নাই। কিন্তু পরবর্তীতে দেখা গেল খুব দ্রুতই মিসাইলগুলোর অ্যাকুরেসি অনেক বাড়তে শুরু করলো, এবং আমেরিকা, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিশেষ করে আরব রাষ্ট্রগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে শুরু করলো। সো এখানে তাহলে কিসের অবদান রয়েছে? এখানে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা রয়েছে। তার মানে সরাসরি আমি যুদ্ধে আমার মিত্রকে সহযোগিতা না করে কৌশলগত অবস্থান নিয়ে আমি তাকে সহযোগিতা করলাম, আমি সরাসরি নিজেকে ইনভলভ করলাম। চীন এই যুদ্ধে সিমিলার কিছুটা প্রযুক্তি সহযোগিতা করার সাথে ইরান থেকে ব্যাপক হারে তেল নিয়েছে নানাভাবে, যা দিয়ে ইরানের অর্থনীতিকে কিছুটা হলেও সচল রাখার চেষ্টা করেছে। সো এই দুইটি সহযোগিতা ইরানকে আপাতভাবে বা আপাত দৃষ্টিতে কিছুটা টিকে থাকতে এবং যুদ্ধের ময়দানে কৌশলগত অবস্থানে আমেরিকাকে মোরালি ডাউন করতে সমর্থন হয়েছে। অর্থাৎ আমেরিকা চিন্তা করছে প্রকাশ্যে রাশিয়া এবং চীন
সহযোগিতা না করলেও গোপনে যে সহযোগিতা করে যাচ্ছে, এবং সেটি জানা সত্ত্বেও আমেরিকার আসলে কিছু বলার নাই। সরাসরি চীন এবং রাশিয়াকে দায়ী করতে পারছে না, তাদের উপরে রেসপন্সিবিলিটি চাপাতে পারছে না, এবং কোনো অকাট্য প্রমাণ না থাকার কারণে হুঙ্কারও দিতে পারছে না। যদিও মাঝে মাঝে ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন যে ইরানকে রাশিয়া এবং চীন সহযোগিতা করছে, কিন্তু সেটি যে খুব বেশি একটা ধোপে টিকছে না তা কিন্তু আমরা বুঝতে পেরেছি। এই কৌশলটা আসলে অসাধারণ একটি কৌশল, কারণ আমি সরাসরি যুদ্ধে না জড়িয়ে নিজেকে অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে দুর্বল না করে প্রযুক্তিগত এবং অবকাঠামোগত এবং অর্থনৈতিকভাবে মিত্রকে সহযোগিতা করে অপর পক্ষকে ঘায়াল করার একটি নতুন কৌশল, যা আসলে আমেরিকা সহসাই বুঝতে পারেনি। ভবিষ্যতে হয়তোবা যে কোনো যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে আমেরিকা এই জিনিসটি মাথায় রাখবে যে আমি সরাসরি আমার মিত্রের পক্ষে বা পক্ষাবলম্বন করে যদি যুদ্ধে জড়াই, তাহলে আমার এই ধরনের সিচুয়েশন হতে পারে। সো যুদ্ধের এই কৌশল এবং রাশিয়া এবং চীনের নতুন কৌশল, যেটি আমেরিকাকে, মার্কিন যুক্তরাষ্ট্রকে নতুন করে ভাবাতে সাহায্য করবে। সো ভবিষ্যতের যে যুদ্ধগুলো হতে যাচ্ছে, সেই প্রতিটা যুদ্ধেই হয়তোবা পরাশক্তিগুলো আর সরাসরি ইনভলভ হইতে চাইবে না। তাহলে তারা করবেটা কি? তারা খুব সম্ভবত এইভাবে কারিগরি, অর্থনৈতিক এবং সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে তাদের নিজেদের বন্ধুকে বা নিজেদের সাথে যেই রাষ্ট্রগুলো রয়েছে বা যেই সমর্থন পুষ্ট যেই রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে। এর মাধ্যমে তারা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত থাকবে। হয়তোবা সেটি সাইকোলজিক্যাল যুদ্ধ, অথবা সেটি মনস্তাত্ত্বিক বা এক ধরনের কোল্ড ওয়ার যেটাকে আমরা বলি, সেই রকম যুদ্ধে লিপ্ত থাকার চেষ্টা করবে। অর্থাৎ তুমিও বড়, আমিও বড়, তোমার সাথে আমি বা আমার সাথে তুমি হয়তোবা সরাসরি যুদ্ধ করবে না, কিন্তু যুদ্ধ কোনো না কোনো ভাবে চালিয়ে যাবে। একটা সময় কেউ না কেউ ক্লান্ত তো হবেই। যে ক্লান্ত হচ্ছে সে দুর্বল হয়ে পড়বে, এবং পরাশক্তির যে উত্থান বা যে পরাশক্তি, যে ব্যাপারটাকে বলি সাম্রাজ্যবাদী পরাশক্তি, সেখান থেকে একজন না একজন বিদায় নেবে, আর যে টিকে থাকবে সেই জয়ের বেশে পুরো বিশ্বকে তার সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করে নেবে। আশা করতেছি আপনারা আমার এই আলোচনা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।